আবার এই চৌরিপুরের ওরা আবার কি জিজ্ঞেস করতে চায়? সেটা ওরাই জানে। ডেকেছে যখন যেতেই হবে। প্রতীক কি তোমায় কিছু বলেছিল? কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে? না, ও আমাকে কিচ্ছু বলেনি। আর আমি যতটুকু জানতাম ততটুকু বলে দিয়েছি। এখন এই থানার লোকেরা বলছে যে আবার জিজ্ঞেস করবে। নিতার বাবা মা তো অনেক আগেই মারা গিয়েছেন, 2003 সালে। ওনাদের কথা মনে করে মাঝে মাঝে কান্নাকাটি করত। হ্যাঁ, এছাড়া তো আর অন্য কোনো অসুবিধে ছিল না। রাকেশ, তোমার স্টেটমেন্টে বলেছো যে নিতা প্রায় ওই ভরা পুকুরের ধারে একা ঘুরতে যেত, যেখানে ও হঠাৎ একদিন ডুবে মারা যায়। আগে হ্যাঁ স্যার। নিতা ওখানে যেত কেন? আমিও ঠিক জানি না। আমি এই জেলা পরিষদেই চাকরি করি। যখনই আমি অফিসে থাকতাম তখনই ও নিজের মতো বেড়াতে বেরিয়ে যেত। ওর বেড়ানোর খুব শখ ছিল। শনিবার হোক বা অন্য কোনো ছুটির দিন হোক, ও আমাকে ওর সঙ্গে নিয়ে যেত। ওর খুব পুকুর পছন্দ ছিল স্যার। আর সেই দিন তোমার স্ত্রী নিতা 14 সেপ্টেম্বর 2012-এ বড় পুকুরের ধারে রোজকার মতোই বেড়াতে গেছিল। আগে হ্যাঁ স্যার। যখন আমি সন্ধেবেলায় বাড়ি ফিরি, দরজায় তালা লাগানো ছিল। আমি অনেকক্ষণ অপেক্ষা করি নিতার ফেরার জন্য। যখন ফোনও লাগছিল না তখন আমি ওকে সারা গ্রামে খুঁজতে থাকি। তারপর আমার খুব চিন্তা হতে থাকে। আমি আর থাকতে পারিনি, সোজা থানায় চলে যাই। অ্যাকচুয়ালি রাকেশ আমাদের এটা বলেছিল যে ওর ওয়াইফের একা ঘুরে বেড়ানোর অভ্যেস ছিল, আরও প্রায় বড় পুকুরের ধারে গিয়ে বসে থাকতো। আপনি সেই রাত্রি গিয়েছিলেন পুকুরে দেখতে? আগে না, পরের দিন সকালে গ্রামের লোকেরা ওর লাশ পুকুরের মধ্যে ভাসতে দেখে। মৃত্যু ফুসফুসে জল জমার জন্য হয়েছে, যেটা নর্মালি জলে ডোবার জন্য হয়। ওনার স্বামী বলছে সাঁতার জানতো না এই নিতা দাস। হতে পারে পা পিছলে পুকুরে পড়ে গিয়েছিল। সেপ্টেম্বর মানে তখন খুব বৃষ্টি হচ্ছিল, পুকুর ভরেছিল। কিন্তু রমেশবাবু, ওটা তো পুকুরই ছিল, ওরা নদী বা সমুদ্র তো ছিল না যে জলের তোড়ে সে জলের তলায় চলে যাবে। আর নিতা দাস সাঁতার কাটতে জানতো না। এখন যে ব্যক্তি সাঁতার কাটতে জানে না, সে জলের মধ্যে এত গভীরে কেন যাবে যেখানে সে ডুবে যেতে পারে? আপনার এই যুক্তিটা আষাঢ়ে মনে হচ্ছে না? হয়েছিল। আর এই প্রশ্নটা আমি রাকেশ দাসকেও করেছিলাম, কিন্তু অনেক তদন্ত করার পরেও আমরা সন্দেহ করার মতো কোনো অ্যাঙ্গেল পাইনি যাতে এটা মনে হতে পারে কোনো গন্ডগোল আছে। সবাইকে জিজ্ঞেস করি, ওর কাকা কাকিমাকে, ওর কাজিন মোহনকে, ওর বোন পূজাকে, ওর দুই ভাই অরবিন্দ আর প্রতীককে, যারা তখন বেঁচে ছিল। সব অ্যাঙ্গেলই দেখেছিলাম। আপনাদের কাছে রাকেশ দাস কোনো পণ চেয়েছিল? না না, এরকম তো কিছু ছিল না। নিতার তো বিয়েই হচ্ছিল না। তারপর রাকেশ এলো, আর ও একলাই ছিল, বাবা মা ভাই বোন কেউ ছিল না। ও তো এত সরল ছিল যে বিয়েটাও মন্দিরে বা কোনো কোর্টে করবে বলে ভাবছিল। কিন্তু আমরা ওর একটা কথাও শুনিনি, আর খুব ধুমধাম করে ওদের বিয়ে দিয়েছিলাম। পুষ্পা দেবী, নিতা কি আত্মহত্যা করতে পারে? মানে বলতে চাইছি কোনো টেনশন, পুরনো কোনো না সম্পর্ক? না, সেরকম কিছু ছিল না। ওর কোনো পুরনো সম্পর্ক ছিল না। আমাদের নিতা তো খুব হাসি খুশি মেয়ে ছিল। ও কখনো কোনো কষ্টের কথা বলেনি। যখন বাবা মা চলে গেল তখনও না। চিত্রপুরে যারা রাকেশ আর নিতাকে চিনত প্রত্যেককে জিজ্ঞেস করেছিলাম। রাকেশের দিক থেকে কিন্তু কোনো রকম খারাপ ব্যবহার ছিল না, যাতে ও সুইসাইড করে, আর না কোনো মার্ডারের মোটিভ ছিল। আমি দ্বিতীয়বার এই জন্যই বিয়ে করিনি, কারণ নিতা আমার মধ্যে এখনো বেঁচে আছে, আমার নিঃশ্বাসের মধ্যে, আমার স্মৃতিতে। আমি ওর জায়গায় আর কারোর কথা ভাবতেই পারি না। এতটাই আমি ওকে ভালোবাসতাম, এখনো বাসি। মোহনের শেষকৃত্যে না যাওয়ার কোনো বিশেষ কারণ? নিতা চলে যাবার পর আমি খুব একটা এদিক ওদিক যাই না, শুধু নিজের কাজ নিয়েই থাকি। আমার আগে নিতার অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু কোনো সম্বন্ধই টেকেনি। আমার সম্বন্ধ অনেক পরে গিয়েছিল, যেন আমাদের মিলনটা একেবারে ভাগ্যেই লেখা ছিল, আর আলাদা হওয়াটাও তাও এইরকম ভাবে। নিতা সাঁতার জানতো না? আগে না স্যার। তোমার কখনো সন্দেহ হয়নি ও হয়তো পড়ে যায়নি, কেউ ওকে ধাক্কা দিয়েছিল? কিন্তু কে করতে পারে এরকম? সেই যার নিতার মৃত্যু থেকে লাভ হতে পারত, তারপর অরবিন্দের মৃত্যু থেকে, আর তারপর প্রতীক, আর সবশেষে মোহনের মৃত্যুতে।
ব্যাপার কপিল বাবু, থানায় আসতে খুব নখরা দেখাচ্ছেন? কেন ম্যাডাম, আমার তো এইসবের সাথে কোনো সম্পর্কই নেই। নিতা থেকে শুরু করে মোহন, ওরা যেই ফ্যামিলি, সেই ফ্যামিলির সাথে আপনি নিজেও যুক্ত আছেন। এই 4 জনের মৃত্যুর পরে এদের ভাগের সম্পত্তি কে পাবে? আপনি তো। না 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 না, আপনি ভুল ভাবছেন। কাকা তো সবার মধ্যে সম্পত্তি সমানভাবে ভাগ করে দিয়েছিলেন, এর থেকে আমরা কিছুই পেতাম না। আর অরবিন্দ আর প্রতীক তো প্রায় ওদের সব টাকাই মদ খেয়ে উড়িয়ে দিয়েছিল। রাগ ছিল আপনাদের যে সমস্ত সম্পত্তি সমান ভাগ হয়েছে, যোগ্যতা আর প্রয়োজনের হিসেবে নয়। আপনাদের এই দোষারোপের উত্তর আছে আমার কাছে, যে আমরা কেন মোহনের শেষ কাজে যাইনি। এক এক করে জয়সওয়াল ফ্যামিলির 4 জনের মৃত্যু ঘটেছে কপিল বাবু, কিন্তু আপনার কিছু হয়নি পূজা দেবী। সেটাই তো, এই ব্যাপারটা নিয়েই তো আমি ভয় পাচ্ছি যে এর পরে হয়তো আমার অথবা ওর কিছু না হয়। আপনি ভাবতেও পারবেন না যে আমাদের ওপর দিয়ে কি যাচ্ছে। আর তার উপরে ওই অরবিন্দ আর নিতা একই পুকুরে। এটা যে কোইন্সিডেন্স নয় সেটা আমরাও বুঝতে পেরেছিলাম, কারণ যখন অরবিন্দর বডি পাওয়া যায় তখন খুন বলেই মনে হয়। এনার ফুসফুসও একেবারে জলে ভরে গেছে। পার্থক্য শুধু এটাই যে অরবিন্দ জয়সওয়াল নেশা করেছিল। অরবিন্দ তো মাতাল ছিলই, কিন্তু ডক্টর, 2 জন ভাই বোন একই পুকুরে, আর দুজনে পিছলে পড়ে অ্যাক্সিডেন্টাল ডেথ। ব্যাপারটা অদ্ভুত না? একটু অদ্ভুত তো নিশ্চয়ই, কিন্তু অন্য কোনো অ্যাঙ্গেলের প্রমাণ আছে আপনার কাছে? স্যার, এসব কি বলছেন আপনি? প্রতীক, আবার জিজ্ঞেস করছি, যেভাবে তুই অরবিন্দকে ডুবিয়ে মেরেছিলি, নিতেকেও সেইভাবে মেরেছিলি, তাই তো? নিতা তো সাঁতার জানতো না, কিন্তু অরবিন্দ জানতো। তাই তুই অরবিন্দকে এত মদ খাইয়েছিলি যাতে তোর সাঁতারই না কাটতে পারে, তাই তো? স্যার, এসব কি বাজে কথা বলছেন? নিতা দিদির সঙ্গে আমার বহু বছর দেখা হয়নি, আর অরবিন্দ দাদা তো কাল দুপুরেই বাড়ি থেকে বেরিয়েছে। আমি তো একাই বাড়িতে বসে খাচ্ছিলাম স্যার। অরবিন্দ একাই আসতো স্যার নিজের মাল নিতে। কালকেও এসছিল, পুরো বোতল নিয়ে গেছে। আর ওর ছোট ভাই প্রতীক? ও কাল এসছিল ওর নিজের কোটা নিতে, এই 6টা 6:30 নাগাদ। এটা তো আমাদের ব্যবসা স্যার, ওদের দুজনকেই মদ বেচতাম। কিন্তু ওদের ওই এক কাকা আছে না, সন্ন্যাসী কাকা নারায়ণ জয়সওয়াল, উনি ওদের দুজনকে অনেক বুঝিয়েছেন। কিন্তু কুকুরের লেজ কি সিধে হয় স্যার? সম্পত্তি নিয়ে 2 ভাইয়ের মধ্যে কোনো রকম প্রবলেম ছিল? কিসের সম্পত্তি স্যার, মদ খেয়ে ওরা সব উড়িয়ে দিয়েছিল। ডাউট তো ভীষণভাবে ছিল, কিন্তু মার্ডার প্রমাণ করার মতো কোনো এভিডেন্স ছিল না। রমেশবাবু নিতা ছাড়া অরবিন্দ, প্রতীক আর মোহন এই 3 জনেই মরার সময় মদ খেয়েছিল। এখন প্রশ্ন হলো, এরা নিজেরাই খেয়েছিল নাকি এদের খাওয়ানো হয়েছিল জেনে বুঝে, যাতে এই মৃত্যু অ্যাক্সিডেন্ট মনে হয়। মনে হয় কেউ এদের মাতাল হওয়ার পুরো সুযোগটা নিয়েছে। মনে হচ্ছে যেন কোনো অভিশাপ তাড়া করছে জয়সওয়াল পরিবারকে। আপনি ভাবুন না, প্রতীক চৌরিপুর থেকে পাঠকনগর চলে গিয়েছিল, কিন্তু তবু মৃত্যু ওর পেছন ছাড়েনি। আর যখন প্রতীকের মৃত্যুর খবর এলো, আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আর তারপর মোহন। প্রতীক পাঠকনগরে শিফট হয়ে গেছিল ওই মুকেশ আর কামিনীর সাথে। কেন? এটা তো আমি বলতে পারবো না ম্যাডাম। এমনিতে ও অরবিন্দর সঙ্গদোষে প্রতীক সারা দিন মদের নেশাতেই ডুবে থাকতো। প্রতীক কার সাথে খেত? একাই খেত স্যার। কি গো? হ্যাঁ স্যার, আর তাছাড়া ও কখনোই আমাদের বলতো না যে ও কার সঙ্গে খায় বা। ও এখানে চৌরিপুরে বাড়ি বেচে দিয়ে আপনাদের সাথে থাকছিল কেন ওখানে? আসলে ও আমাদের সঙ্গে থাকতে আসেনি, আমরাই ওর সঙ্গে থাকতে গেছিলাম। আরে এত কি ভাবার আছে? এখানে তোমরা শুধু শুধু ভাড়া দিয়ে পড়ে আছে, আর ওখানে আমার এত বড় বাড়ি আছে, আর থাকার মতো শুধু আমি একা। চলে আসো না ওখানে। এমনিতে আমার কোনো আপত্তি নেই, মানে পাঠকনগর এখান থেকেও ভালো জায়গা, তাই না? প্রতীক খুব ভয় পেয়েছিল। ওর নিতা দিদি আর অরবিন্দদার মৃত্যুর পরে ও একা থাকতে চাইছিল না, ও ওই জায়গা ছাড়তে চাইছিল। আর আপনার কাছে কি লুকোবো স্যার? আমাদের অবস্থা খুবই খারাপ যাচ্ছিল। আমি তো স্যার লেখাপড়া জানি না, কোনো রকমের দিনমজুরের কাজ করে পেট চালাই। আমারও মনে হলো
ভাড়াটাও বাঁচবে, তার উপর পাঠকনগরে বড় বড় ফ্যাক্টরিও তৈরি হচ্ছিল। প্রতীক তো এখন নেই, তাহলে এবার ওখানে ভাড়া কে দেবে? চৌরিপুরের থেকে তো অনেক বেশি। প্রতীকের খবর শুনে আমার তো হাত পায়ে ঠান্ডা হয়ে গেছে। আমি জানি না এরপরে কি হবে। সবকিছু ছেড়ে ছুড়ে হয়তো চৌরিপুরেই ফিরতে হবে আমাদের। তুমি প্রতীকের পিসির ছেলে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে মোহনেরও পিসির ছেলে? আগে হ্যাঁ। খুব কাছের সম্পর্ক, তবুও মোহনের মৃত্যুর পর তুমি এলে না, আর না পরে ওর মাকে সান্ত্বনা দিতে এলে কেন? যেতে পারিনি ম্যাডাম, আমার মাথা কোনো রকম কাজ করছিল না। আমি বুঝতেই পারছিলাম না যে এর পরে কি হবে, কি করে চলবে। আমাদের ওনাদের দুঃখে সামিল হতে না পারাটা তো কোনো দোষের নয়, তাই না? আমরা নিজেরাই দুঃখে ছিলাম। নমস্কার স্যার। প্রতীক ওর পুরো জমি নেশার জন্য বিক্রি করে দিয়েছিল, কিন্তু এখনো একটা বাকি আছে। ওখান থেকে মাসে প্রায় 10-20 হাজার চলে আসতো। যেটা এখন কপিলার পূজা পাবে, অথবা হয়তো রাকেশ দাস, নিতার হাজব্যান্ড। হ্যাঁ স্যার, অরবিন্দ আর প্রতীককে মারার পরে এই জমিটা পূজা আর কপিলের হতে পারে, কিন্তু নিতাকে মেরে ওদের কি লাভ হলো? সবকিছু তো রাকেশ দাসই পেল, আর মোহনের পরে ওর ভাগটা ওর মা পুষ্পাই পাবে। স্যার 23শে জুলাই যে ফেক নাম্বারটা থেকে মোহনের কাছে বিবেক মিশ্রণ নামে ফোন এসেছিল, ওই লোকটাকে ট্রেস করেছি। মারার পরেও কিছু বেরোলো না। প্রপার্টিরও কোনো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না স্যার। অরবিন্দ আর প্রতীক আগেই সব শেষ করে দিয়েছিল, আর নিতার যা কিছু ছিল সেটা রাকেশ পেয়েছে। এখন হয়তো রাকেশকে সরানোর প্ল্যান হচ্ছে। স্যার রাকেশের পরে সমস্ত প্রপার্টি পূজা আর কপিল পাবে, আর এখন পূজা আর কপিলকেও রাস্তা থেকে সরানোর প্ল্যান হতে পারে স্যার। মোহনের প্রপার্টি পুষ্পাদেবী পাবেন, হয়তো নেক্সট টার্গেট উনি। 4টে মৃত্যু হয়ে গেছে, আর পুরো পসিবিলিটি আছে 4টেই খুন। প্রথম দুটো ঘটনার পরেই তদন্ত করা উচিত ছিল। যাই হোক, আমরা আরও একটা মৃত্যু অ্যাফোর্ড করতে পারবো না। দিনেশ, তোমার এই প্রপার্টি ব্যাপারটা ঠিক মনে হয়? স্যার গ্রাউন্ড রিয়ালিটি থেকে তো মনে হচ্ছে না। তাহলে যেটাই গ্রাউন্ড রিয়েলিটি হোক সেটাকে তদন্ত করো, কেননা আমার ইনটিউশন বলছে কেউ এই জীবন মৃত্যুর খেলায় মেতে উঠেছে, আর এই খেলাটা মাঝখানে আটকে আছে। কিন্তু এই খেলাটা খুনি কোনোদিন জিততে পারবে না, কেননা খেলাটাতে আমাদেরই জিততে হবে। স্যার, জয়সওয়াল পরিবারের জীবিত লোকেদের ফোন রেকর্ডস থেকে একটা জিনিস পরিষ্কার, এরা সকলেই ভালো রকম টাচে ছিল। পূজার কপিল রাকেশের সাথে, রাকেশ কামিনীর সাথে, এদের মধ্যে নিয়মিত কথা হতো। স্যার এরা সবাই একই পরিবারের, তাই টাচে থাকা খুব একটা সন্দেহজনক ব্যাপার কিন্তু নয়। কিন্তু স্যার একটা বিষয় আছে যাতে খটকা লাগছে। কি সাক্ষী? স্যার 24শে জুলাইয়ের পরে, মানে মোহনের মৃত্যুর পরে, এদের মধ্যে কিন্তু একবারও কথা হয়নি। ইন্টারেস্টিং। তারপর? স্যার রাকেশ কামিনীর মোহনের সাথে একটা নাম্বার রেগুলার টাচে ছিল। কার এই নাম্বার? স্যার রাহুল জয়সওয়াল, ওদের দুঃসম্পর্কের আত্মীয়। মোহনের মুখাগ্নি ওই করেছিল। 24শে জুলাইয়ের পরে কোনো আত্মীয়ই আর টাচে নেই, আর এদের মধ্যে কেউই মোহন জয়সওয়ালের শেষকৃত্যে সামিল হয়নি। কেন? কেননা স্যার ওরা হয়তো আমাদের নজরে আসতে চাইছে না। স্যার আমার যেটা মনে হচ্ছে, যদি আমরা মোহনের কেসটাকে মার্ডারের কেস না ভাবতাম, তাহলে হয়তো ওই 3-3টে মৃত্যু যে ঘটেছে সেটা আমাদের নজরে আসতো না। স্যার প্রথমে ইনভেস্টিগেশনে নিতা, অরবিন্দ আর প্রতীকের মৃত্যু অ্যাক্সিডেন্ট অথবা সুইসাইড রিপোর্ট করা হয়েছিল, কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে স্যার। নিতা আর অরবিন্দের কেসে কোনো আই উইটনেস ছিল না, যেখানে প্রতীকের কেসে ছিল আশেপাশে কাজ করা লোকজন। নট এক্স্যাক্টলি দিনেশ, হতে পারে খুনি খুব চালাকি করে এখানেও খুনটাকে অ্যাক্সিডেন্টের রূপ দিয়েছে। আমি প্রতীকের ডেথ ফাইল দেখেছি, ওই শ্রমিকেরা ব্ল্যাক এসইউভিটাকে যেতে দেখেছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হতে দেখেনি। তাহলে এটাও হতে পারে লোকাল পুলিশ 2+2=3 হিসাবে রেজিউম করে নিয়েছে, যেমনটা অনিতা দাস আর অরবিন্দ জয়সওয়ালের কেসে কোনো আই উইটনেস ছাড়াই ওই কেসগুলোকে সুইসাইড ধরে নিয়েছে।
স্যার একটা ব্যাপার যেটা প্রথম থেকেই পিঞ্চ করছে আমায়, এই প্রতীক থাকতো পাঠকনগরে, কিন্তু হঠাৎ করে 21শে জুন পাঞ্চনাগারের হাইওয়েতে কি করে পৌঁছে গেল, সেটাও এতটা নেশাগ্রস্ত অবস্থায় সো কল্ড অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার স্ট্রংলি মনে হচ্ছে যে এই চারজনই খুন হয়েছে আর একটা আরেকটার সঙ্গে যুক্ত। নিশ্চয়ই 4 বছর আগে এমন কিছু একটা ঘটেছিল যার জন্য সবার আগে নিতাকে সরানো হয়েছিল। এই জীবন মরণের খেলাটা হয়তো 4 বছর আগেই শুরু হয়েছিল। প্রথম পুতুলটা তখনই নিশ্চয়ই 4 বছর আগে এমন কিছু একটা ঘটেছিল যার জন্য সবার আগে নিতাকে সরানো হয়েছিল। এই জীবন মরণের খেলাটা হয়তো 4 বছর আগেই শুরু হয়েছিল। প্রথম পুতুলটা তখনই নাচানো হয়েছিল। পুষ্পা, সংসার থেকে বেরিয়ে সন্ন্যাসের পথে যাওয়ার রাস্তাটা একমুখী। তুমি যদি এখানে এসে থাকো তাহলে সংসারের মোহমায়ার জালে আবার আবদ্ধ হয়ে যাব আমি। মোহন চলে যাওয়ার পর এই একাকিত্ব আমাকে গিলে খাচ্ছে। আমি বাঁচবো তো কার জন্য বাঁচবো? এই সকল প্রশ্নের উত্তর প্রত্যেক মানুষকে নিজেকেই খুঁজে বের করতে হয়। আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। আমার জীবনের সেই অধ্যায়টা এখন শেষ হয়ে গেছে। তুমি কোন ধাতুতে তৈরি? এইভাবে কি করে রক্তের সম্পর্ক অস্বীকার করতে পারো? তোমার কিচ্ছু যায় আসে না। তোমার বংশের পূজা ছাড়া পরবর্তী প্রজন্মের কেউ বেঁচে নেই। কেউ আসে না, কেউ যায়ও না। সবাই মোহ মায়ার জালে এক স্তর থেকে অন্য স্তরে আগে বা পিছনে যায়। সবার নিজের পথ আলাদা, আর তাদের জন্য কষ্ট পেয়ে তুমি তোমার একাকিত্ব আরো বাড়াবে। তাহলে কি আমিও মরে যাব? ডুবে মরবো না গলায় দড়ি দেব? মোহের বশে একটু রূঢ় কথা বলছো। মনোসংযোগ করো আর নিজের অন্তরে দেখো। তুমি জীবনের মূল উদ্দেশ্যটা জানতে পারবে। এই সমস্ত মোহ মায়া জাল কেটে তুমিও মুক্তির পথে এগিয়ে যেতে পারবে। সারা জীবন এরকম কাঠের পুতুল হয়ে থাকাটা মানবিক শক্তির অপমান, পুষ্পা। এটাই তো স্যার, এই রাহুল জয়সওয়াল হলো মুকেশ জয়সওয়ালের আত্মীয়, কিন্তু স্যার ও সুযোগ খোঁজে কখন মুকেশ কাজে যাবে আর এ ওর ঘরে গিয়ে ঢুকবে। আর এই মুকেশের স্ত্রী কামিনী তখন বাড়িতেই থাকে? ওটাই তো স্যার, ওটাই ব্যাপার। ওর বাচ্চা আছে তো? বাচ্চাকে তো স্কুলে ছাড়তে যায়, আর যাওয়ার আগে রাহুলকে ইশারা করে দিয়ে যায়, আর ইশারা করতে রাহুল ঘরের ভিতরে। অনেকবার তো ঘরের বাইরে ফিল্ডিংও করে। যেই দিন এই সিগন্যালটা হয় সেদিন বোঝা যায় যে মুকেশ কাজে যায়নি, বাড়িতেই আছে। তো সেই দিন রাহুল কামিনীর বাড়িতে যায় না, উল্টো পথে পালিয়ে যায়। খুব বাধ্য প্রেমিক মনে হচ্ছে। ওটাই তো স্যার। প্রেমিক মানে এই নয় যে এই আমাদের 4টে মার্ডার কেসের সাথে জড়িয়ে থাকবে। নাকি তোর কাছে কোনো ট্রাম্প কার্ড আছে? আপাতত নেই স্যার, কিন্তু আন্দাজে একটা কথা বলবো। সেটাই তো তোর কাজ, তাড়াতাড়ি বল। স্যার, এই প্রতীক জয়সওয়াল পাঠকনগরে একটা বড় বাড়ি নেয়, আর বেছে বেছে মুকেশ জয়সওয়াল আর কামিনী জয়সওয়ালের সাথেই থাকে। এদের মধ্যে এরকম কি সম্পর্ক আছে? স্যার এই রাহুল জয়সওয়ালই তো ছিল যে মোহনের ব্যাপারে আমাদের লিড দিয়েছিল, মোহনের কাছের বন্ধুর। কিন্তু একে আমাদের সন্দেহের তালিকায় ঢোকাইনি। বেটার লেট দ্যান নেভার। তুলে নিয়ে এসো ওকে, দেখা যাক। আবার আমাদের এই 4 মার্ডার কেসের সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স নয় তো? শোন সেলিম,
বড়বাবুর নাকের নিচ থেকে কোনো কাগজ বার করা মানে জীবন নিয়ে টানাটানি, বুঝলি? আরে এই জয় বাবু, চারজন মারা গেছে। আরে কেস খুব করো। আরে ভাই, তাতে আমার কি এসে গেল? তোমার চক্করে যে আমার চাকরি চলে গেলে আমি তো মরলাম। কম করে 3 দিন লাগবে। 3 দিন লাগবে পুরো কাগজ বার করতে। ঠিক আছে দিলাম, কিন্তু পুরো কাগজপত্র চাই, পুরো কিন্তু চাই। ইয়েস স্যার। এই রাহুল পূজা, কপিল, মুকেশ, কামিনী, প্রতীক আর মোহন এদের সাথে রেগুলার টাচে ছিল। কেন, আপনার কি কোনো কিছুতে খটকা লাগছে? 21শে জুন প্রতীককে শেষবার জীবিত দেখা যায়। আর ওই দিনই ও সোকল্ড অ্যাক্সিডেন্ট আর হয়েছিল। সেদিনই সকাল 8টায় রাহুল কোনো ধামি ট্রাভেল এজেন্সির ল্যান্ডলাইনে ফোন করে। পাঠকনগরের একটা ট্রাভেলিং এজেন্সি। স্যার মানে ওই ব্ল্যাক এসইউভিটা? কারেক্ট। খটকা এখানেই। তাহলে তুই রাহুল জয়সওয়ালের বন্ধু সুরেশ ধামে? আগে হ্যাঁ। 21শে জুন এই ব্ল্যাক এসইউভিটা রাহুল জয়সওয়াল বুক করেছিল? হ্যাঁ। প্রদীপ বাবু, এই গাড়িটা হয়তো আপনার র্যাডারে ধরা পড়েনি। হ্যাঁ, সেরকমটাই মনে হচ্ছে। স্যার ব্যাপারটা কি, আমার গাড়িটা কোনো খারাপ কাজে ব্যবহার হয়নি তো? হয়েছে। আর কেন হয়েছে আর কিভাবে হয়েছে এটা তোর বন্ধু আমাদের বলবে, রাহুল জয়সওয়াল। এই রাহুল জয়সওয়াল আর কামিনী জয়সওয়াল দুটোকেই তুলে আনো। এটা জানা যাক যে পুতুলটা কে নাচিয়েছিল আর সুতো কার হাতে। রাহুল, এই রাহুল। আসছি মা। 21শে জুন ব্ল্যাক এসইউভিতে তোমার সাথে আর কে কে ছিল? ব্ল্যাক এসইউভি? কি স্যার, কি সব বলছেন আপনি? পঞ্চনগরের কাছে তোমরা যখন প্রতীকের লাশটা ফেলো, তখন তোমার সাথে আর কে কে ছিল? লাশ? বলুন। আদর্শ স্কুলে গেছে তো? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? ও ঠিক আছে তো? একদম ঠিক আছে ও। মুকেশকে বল ওকে স্কুল থেকে নিয়ে আসে, কারণ তোকে আমরা নিয়ে যাব। আমাকে? কিন্তু কেন? এটা তুই জানিস কেন, আর মুকেশও জানে কেন। মুকেশকে বলবি আমাদের লোকেরা ওর সাইটের ওপর নজর রাখছে, তাই আদর্শকে নিয়ে পালাবার যেন কোনো রকম চেষ্টা না করে, নইলে জেলে ওর খাতিরদারি বোঝাবো। তোমার গার্লফ্রেন্ড কামিনী সবকিছু স্বীকার করেছে। ও স্বীকার করেছে যে প্রতীকের মার্ডারে ও যুক্ত ছিল। মার্ডার, অ্যাক্সিডেন্ট নয়। এবার যদি তুই তোর হাত পা ঠিকঠাক রাখতে চাস, সবকিছু সত্যি সত্যি বলে দে। মিথ্যে বলছে রাহুল। তাহলে তুই সত্যিটা বল, কে বারণ করেছে? বল, তুই মেরেছিস প্রতীককে নাকি রাহুল? আমি প্রতীককে কেন মারবো? রাহুল কেন মারবে সেটা আপনি ওকে জিজ্ঞেস করুন। মানে রাহুল মেরেছে, তাই তো? আমাদের একটা কনস্টেবল আছে, রাম সিং, এখন সাসপেন্ড। জানিস ও সাসপেন্ড কেন হয়েছিল? সে এক অপরাধীর এই যে দুটো কান আছে না, সেটা ছিঁড়ে ফেলেছিল। মামলা এখনো চলছে। আমরা মাঝে মধ্যে এখনো ওকে ডাকি তোর মতন লোককে মালিশ করার জন্য। লাগছে স্যার, লাগছে স্যার, স্যার লাগছে। বল। স্যার আমি ওখানে একা ছিলাম না স্যার, ওখানে আমি একা ছিলাম না। সেটা আমরা জানি, তোর সাথে কামিনীও ছিল। স্যার আরো লোক ছিল। কে কে? আমি, কামিনী, রাকেশ আর কপিলও সঙ্গে ছিল। খুব ভালো। পুরো ফ্যামিলি ব্ল্যাক এসইউভিতে পিকনিক করতে যাচ্ছিল। চল এখন তাড়াতাড়ি কারণটা বল। একটু সাবধানে, ও বাড়িতে আছে। আরে প্রতীক, আয় আয়। কেমন আছিস বল? খুব ভালো আছি মুকেশ দাদা, তুমি কেমন আছো? হ্যাঁ, বেঁচে আছি তোর বৌদির রাজত্বে। প্রতীক চা খাবে? হ্যাঁ বৌদি, বানাও। আচ্ছা। আরে ও তো আমার স্বামী, ওকে তো ওর বাড়িতেই আসতে বারণ করতে পারি না, তাই না? আচ্ছা, কাজ বাজ কি সব ছেড়ে দিয়েছে নাকি ও? বেশিরভাগ সময় শুধু বাড়িতেই পড়ে থাকে। আর বলো না, ও তো নিজের মর্জির মালিক। একটা কাজ করি, হুম, যদি আমরা একসাথে একটা বাড়িতেই থাকি তো? খুব ভালো, কিন্তু সেইটা এখানে এই বাড়িতে সম্ভব না। এই প্রতীকের নিজের বাড়ি বিক্রি করা আর পাঠকনগরে একটা বড় বাড়ি নেওয়া, এসব তোর আইডিয়া ছিল? না, ওরই ছিল। আমার জন্য হাপিত্তেশ করছিল। আর রাহুল, ওরও একই ব্যাপার? হ্যাঁ, ও
শুধু আমার স্বামী হাপিত্যেশ করতো না, বছরের পর বছর হাপিত্যেশ করাতো। সব মেয়েদের সব রকমের সুখ পাওয়া দরকার। আবে জ্ঞানের কথা থামা, এসব ফালতু জ্ঞান আমাকে দিতে আসিস না। আসল কথা বল, রাহুল আর প্রতীক তোর পেছনে টাকা খরচ করতো? আপনি আমাকে বেশ্যা প্রমাণ করতে চাইছেন? বেশারা কাজ করে, নিজেদের খাবার জোগায়, নিজের পরিবারের খাবার জোগায়, খুন করে না ওরা। আমিও কিন্তু খুন করিনি। আর এই রাকেশ আর কপিল, ওরাও কি এই একই নৌকার যাত্রী? আমি বললাম তো আপনাকে, সবাই আমার পিছনে পাগল ছিল, শুধু আমার পাগল স্বামী ছাড়া। কি হলো? হয়তো মুকেশ বাড়িতে আছে, না হলে কামিনী ওই মাতাল প্রতীকের সাথে আছে। এই প্রতীকটা না একটু বেশি বাড়াবাড়ি করছে। যা বলেছে, সবসময় ওখানে বসে থাকে। এরকমটা কোনোদিনই হয়নি যে আমরা গেছি আর ও উঠে অন্য ঘরে চলে গেছে, কি ঘর থেকে বেরিয়ে গেছে। আরে আমাদের তো ভালোই চলছিল ভাগাভাগি করে, এই মাতাল প্রতীক কোত্থেকে এলো? হ্যাঁ, পাগল হয়ে গেছে নাকি ও কামিনীর পেছনে? বিয়ে টিয়ে করতে চায় নাকি রে? আরে আমি কি করে জানবো? আমি তোকে কিছু বলতেও পারি না। আমার দুঃসম্পর্কে আত্মীয় হয়তো, আর তোমার তো শালা হয়। প্রতীক, যেমন তুই আমার আত্মীয়, সেরকম ওরাও আমার আত্মীয়। বোকা ভাবিস না আমায় কামিনী। যখন তখন এরা দুজনে এখানে চলে আসে। চৌড়িপুরে ওরা আসতো, তাই না? আমার চোখের আড়ালে ওদের দুজনের সাথেও তোর চলছে কি? খুব রেগে যাচ্ছিস? এত অধিকার তো আমার স্বামীও ফলায় না। অধিকার আছে তাই অধিকার দেখাচ্ছি, বুঝলি? আর আজকের পর রাহুল আর রাকেশ জামাইবাবুকে এখানে যেন দেখতে না পাই। কখনো দেখা করবি না তুই ওদের সাথে। অধিকার সেই দেখাতে পারে যার পকেটে টাকা আছে, আর যার পকেট থেকে টাকা সহজে বেরোয়। কিন্তু প্রতীক তো দিনের পর দিন কাঙাল হয়ে যাচ্ছিল। তাই তুই রাহুল আর রাকেশের সাথে মিলে প্রতীকের মার্ডার প্ল্যান করে ফেললি। এসবের মধ্যে কপিল কোত্থেকে এলো? ও সামিল ছিল এসবে? না, আমি কপিলের সঙ্গে শুতাম না, ওকে রাকেশ নিয়ে এসেছিল। আবার কি হলো? চলো তোমাকে দুপাত্তর খাওয়াই। কি? হ্যাঁ, ঠিক সেরকম যেরকম তুমি প্রতীককে খাইয়েছিলে 21শে জুনে। প্রতীক আমার আর রাকেশের উপর খুব ক্ষেপে থাকতো। ও ও আমাদের সাথে মদ খেত না। এই মদ খাওয়ার ব্যাপার ট্যাপারগুলো তোরা অনেকদিন থেকেই অনেকের উপর প্রয়োগ করেছিস। স্যার, এই মদ খাওয়ানোর আইডিয়াটা রাকেশের ছিল। এই মদ খেয়ে খেয়ে ও সব সম্পত্তিও শেষ করে ফেলেছে, তার উপর আবার এই কামিনীর সঙ্গেও লটর পটর চালাচ্ছে। আর অনেক টাকা তো কামিনীর পিছনেই উড়িয়ে দিয়েছে, বুঝিস তো? দেখো, প্রতীকের কাছে যতটা জমি জায়গা বাকি আছে তার থেকে কিন্তু ভালো টাকা আসে। প্রতীকের পরে ওসব আমাদের দুজনার হয়ে যাবে, শুধু আমাদের। মানে প্রতীকের পরে? হ্যাঁ, প্রতীকের পর। কি বলো ভাইরা? গাড়িটা আমিই ভাড়ায় নিয়েছিলাম, আর প্রতীকের সাথে দেখা করতে কপিল গিয়েছিল। সত্যিটা বল কামিনী, কপিলও তোর ওই লিস্টেই ছিল তাই না? আমি আপনাকে আগেই বলেছি যে ও ছিল না। ও নিজের বউকে খুব ভালোবাসে, ওকে শুধু প্রতীককে মদ খাওয়ানোর জন্য আনা হয়েছিল। কামিনী আমাদের আগেই বলে রেখেছিল যে 21শে জুন মুকেশ তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাবে,
তাহলে কোথায় মারলি প্রতীককে? শামবাগের পিছনে। আর প্রতীককে ওখানে আনলি কিভাবে? প্রতীকের সাথে কপিলের ভালো বন্ধু, তাই কপিল প্রতীককে মদটদ খাইয়ে ঘোরানোর বাহানায় ওখানে নিয়ে এসেছিল। আর কামিনীও সাথে ছিল। কপিল প্রতীককে মদটদ খাইয়ে ঘোরানোর বাহানায় ওখানে নিয়ে এসেছিল। আর কামিনীও সাথে ছিল। আচ্ছা জামাইবাবু, তুমি তো বলছিলে যে একটা ভালো দেখে বারে বসবো। দেখো না প্রতীক, বাইরে কেমন সুন্দর হাওয়া বইছে, দিনটা খুব সুন্দর, নেশা আরো চড়বে। চলো নামি। হ্যাঁ, চলো, এইটা চলো। তো ঠিক কথা। কোনো ফাঁকা জায়গা দেখে ওকে ফেলে দিতে হবে। মানুষের অ্যাক্সিডেন্ট মনে হবে। কি? মোহন জয়সওয়াল, তাকে কেন মারলি? সেও সামিল ছিল এসবে? স্যার দিব্যি খেয়ে বলছি, মোহনকে কে মেরেছে, কিভাবে মেরেছে, কেন মেরেছে আমি কিচ্ছু জানি না। তুইও জানিস না রাকেশ? সত্যি কথা বলছি স্যার, আমিও কিছু জানি না। অশোক, ও যে লঙ্কার গুঁড়োটা নিয়েছিলাম না, নিয়ে এসো। মোহনকে মেরে আমার কোনো লাভ হতো না স্যার। স্যার শুধু প্রতীকের খুনে আমি জড়িত ছিলাম, লোভে পড়ে গিয়েছিলাম, কিন্তু মোহনকে মারিনি স্যার, মোহনকে মারিনি। স্যার, মোহনকে মেরে আমারও কোনো লাভ হতো না। রাহুল, রাকেশ, কপিল আর কামিনী ওরা খুবই চালাক। ওরা সমস্ত দায় তোর উপর চাপিয়ে দেবে, মোহনের মার্ডারটাও। আর আমাদেরও খুব একটা প্রবলেম হবে না কিন্তু। স্যার, আমি দিব্যি খেয়ে বলছি, মোহনের মার্ডারে দূর দূর পর্যন্ত আমার কোনো কানেকশন ছিল না। স্যার, আমার তো কোনো স্বার্থই ছিল না। তাহলে নিশ্চয়ই কারো স্বার্থ তো ছিল, এমনি তোকে মারেনি বিনা কারণে। স্যার, ওই কামিনীর স্বার্থ ছিল। ও কি তার সাথে শুধু? না, মোহনের সঙ্গে তো কখনো না। কিন্তু তুই তো খুন করিয়েছিস। হ্যাঁ, কেন? কারণ ও আমাকে ভয় দেখাতো, হাটে হাড়ি ভাঙবার হুমকি দিত। উফ, একটা ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা এসে যায়। কার কথা বলছো? ওই মোহন জয়সওয়াল। শালি, আমাদের দুজনকে দিয়ে হচ্ছে না যে অন্য কারোর সাথে চুপ! আবার? একদম চুপ। আমার প্রেমিকের হিসেব একমাত্র আমি নিজে রাখতে পারি, অন্য কেউ নয়। আর দ্বিতীয় কথা, ওই মোহনকে আমার আগে থেকেই পছন্দ ছিল না। 3 দিন আগেই মার্কেটে দেখা হয়েছিল আর পিছু নিয়েছিল। কামিনী বৌদি, আরে মোহন, কেমন আছো? ভালো আছি, সব চলছে বৌদি। চলো না তোমাকে বাড়ি ছেড়ে দিই, তাতে তোমার বাড়িটাও চেনা হয়ে যাবে। কি আরাম। শোনো, যখন যখন মুকেশ বাড়িতে থাকবে না তখন ফোন করে ডেকে নিও। পুষ্পা মামিকে ফোন করবো কি? চেষ্টা করে দেখো। আর তারপর আমার ফোনটা যাবে পাঠকনগর থানাতে। কি কি করেছি আমি? তুমি কি করেছো? সবকিছু তো তুমিই করেছো। 21শে জুন প্রতীকের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, দেখা করার কথা ছিল, কিন্তু দেখাই হয়নি, কারণ কপিল জামাইবাবু ওর সঙ্গে দেখা করতে আসছিল। আর এটা তুমি পুলিশকে তো বলোইনি। ঠিক আছে, পুলিশ তোমাকে জিজ্ঞেস করবে, কপিলকেও জিজ্ঞেস করবে যে এটা আগে কেন বলনি। আর কি কি লোকাচ্ছ? চোখ আর কান তো সবার কাছেই থাকে কামিনী বৌদি, কিন্তু সবাই তো আর মুকেশ দার মতন হয় না। শালার চোখ, কান আর মুখ সবকিছু বন্ধ করে দিতে চাই।
তা শুধু আমার জন্য নয়, তোমাদের সবার জন্য। আমার অনিচ্ছেতে কারুর ছোঁয়া তো দূরের কথা, দেখাটাও সহ্য করতে পারি না। আর ওই শয়তানটা আমাকে হুমকি দিয়ে ফ্রিতে মজা লুটতে চাইছিল। এই রাকেশ আর রাহুল ওকে মেরেছে। আমি জানি না কে কি করেছে, শুধু খবর পেয়েছি ও মরে গেছে। আর সত্যি বলছি, শান্তি পেয়েছি। হ্যাঁ ভাই, বসবো রে ভাই, নিশ্চয়ই বসবো। বল কোথায় দেখা করবি? তোর জমির থেকে আর কোথাও ভালো জায়গা নেই রে ভাই, ওই গাছের নিচেই দেখা করি। বিলিতি জাপানি স্কচ নিয়ে এসেছি। বহু বছর ধরে আমার আর মোহনের ভালো জমতো। আমরা প্রায়ই ওর জমিতে বসে দুজনে মদ খেতাম। তাহলে কি শুধু তোরা দুজনেই খাচ্ছিলিস, নাকি ওই সন্ধ্যেতে সব প্রেমিকের সভা বসেছিল ওখানে? শুধু আমরাই ছিলাম, রাকেশ পরে এসেছিল। হেব্বি চড়েছে ভাই। কোথা থেকে নিয়ে এলি জাপানি মাল? আমার এক বন্ধু নিয়ে এসেছে এয়ারপোর্ট থেকে। এই নে, আর একটু খা। ব্যাস 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 ব্যাস। চিয়ার্স। নিতা, অরবিন্দ, এই দুজনকে কেন মারলি? স্যার, নিতা দিদি আর অরবিন্দের কথা আমি সত্যিই জানি না। স্যার, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি রাম সিংকে ডেকে নিন, আমার কান ছেড়ে নিন বা যা ইচ্ছে তাই করুন। যখন জানি না কিছু তখন কি বলবো? আমার মনে নেই ম্যাডাম যে আমার রাকেশের সঙ্গে বন্ধুত্ব কবে হয়েছে। রাকেশের সাথে নিতার বিয়ের আগে থেকেই কি তোর সঙ্গে ওর বন্ধুত্ব ছিল? বেডরুমের বন্ধুত্ব? হ্যাঁ বোধহয়। কিন্তু আপনি ওকেই কেন জিজ্ঞেস করছেন না? আমি এরকম হিসেব রাখি না। আর ম্যাডাম, আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না, সব ঠিকঠাকই চলছিল। আমি নিজের আনন্দ চাইছিলাম, আর সামনে যে থাকতো তাকেও আনন্দ দিতাম। এরা সবাই নিজেদের মধ্যেই জাল তৈরি করলো আর নিজেরাই ফেসে গেল, আর আমাকেও ফাঁসিয়ে দিল। 900 ইঁদুর খেয়ে বিড়াল চললো হজ করতে। কি স্যার, নিতা আর অরবিন্দের ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। আগে স্যার, প্রতীক আর মোহনের মার্ডারের সময় আমি ছিলাম, এটা আমি স্বীকার করছি। কিন্তু নিতা আর অরবিন্দের মার্ডারটা আমার ওপর কেন চাপাচ্ছেন স্যার, তাও জোর করে? রাকেশ দাস, আমরা তো এখনো জোর করা শুরুই করিনি, যদিও আরো আগে করা উচিত ছিল। কিন্তু একটা জিনিস তো পুকুরের জল থেকেও পরিষ্কার, যে প্রথমে তোর স্ত্রী নিতা আর তার 2 বছর পর ওর ভাই অরবিন্দ দুজনে পুকুরের জলে কিন্তু ডুবে মরেনি, বরং ডোবানো হয়েছিল। এখন সন্দেহের কোনো অবকাশই নেই যে নিতা আর অরবিন্দ খুন হয়েছিল। স্যার, সবাইকে ইন্টারোগেট করছি, কিন্তু আমি নিশ্চিত যে সবকটা খুনের পেছনে নিতার স্বামী রাকেশ দাসেরই হাত আছে। স্যার, প্রতীক আর মোহনকে মদ খাইয়ে এই মার্ডারটাকে অ্যাক্সিডেন্ট আর সুইসাইডের রূপ দেওয়াটা রাকেশেরই কাজ ছিল। তাহলে তো 100% নিতা আর অরবিন্দর সাথে এটাই হয়েছিল। চৌরিপুর থেকে পাটমনগর পর্যন্ত আমার চোখের সামনে এসব চলছিল, আমি কেন জানতে পারলাম না? এটা কিভাবে হলো তার খবর তো তোমার নিজের বিবেককে জিজ্ঞেস করা উচিত। কিন্তু হয়েছে তো বটে। মানুষ যখন সত্যির সম্মুখীন হতে চায় না, সবকিছু জানার পরেও সে চোখ বুজে থাকে, তখন সে সত্যির থেকে অনেক দূরে থাকে। মুকেশ, তুমি গত বছরগুলোর প্রত্যেকটা দিন ভালো করে মনে করো। কতবার সত্যি তোমার সামনে এসেছিল, আর কতবার সব জেনেও তুমি না জানার ভান করেছো। অনেক হাত পা জ্বালিয়ে তারপরে কাগজগুলো পেয়েছি স্যার। এই শয়তান রাকেশ দাস নিতাকে বিয়ে করার 1 সপ্তাহ পরেই ওর নামে 25 লাখ টাকার বীমা করিয়েছিল 2010-এ। আর তারপরে ও পুরো 2 বছর অপেক্ষা করেছে, শেষে নিজের বউকেই মেরে ফেললো। হ্যাঁ ম্যাডাম, ক্লোজার রিপোর্টের জন্য চিত্রপুর থানার পিছনে পড়েছিল। ও বেটা ইন্স্যুরেন্সের টাকা তুলে নিয়েছে। স্যার, রাকেশকে আগেই সন্দেহ করা উচিত ছিল। কোনো ব্যাপার না, 4 বছরের খামতি একবারই পূরণ করব। সলিড ধোলাই করো এর থেকে নিতার সত্যিটা বার করো, অরবিন্দরটাও নিজেই বলে দেবে। বোনাস।
আমার মাথার ওপর অনেক ধার ছিল, তাই জন্যই আমি বিমার টাকার লোভে নিতার সঙ্গে বিয়ে করেছিলাম। তাহলে তুই নিতাকে মারার প্ল্যান ওকে বিয়ে করার আগেই করে নিয়েছিলিস? আগে হ্যাঁ। আর কামিনীর সাথে তোর সম্পর্ক বিয়ের আগে থেকেই ছিল? হ্যাঁ। তাহলে কামিনী ও বিমার এই টাকার জন্য এই মার্ডারে সামিল ছিল? না, এসবের মধ্যে ওরা কেউ যুক্ত ছিল না। আসলে সেদিন ও পুকুর পাড়েই ছিল আর আমি সুযোগ পেয়ে গেলাম। আর নিতার ভাই অরবিন্দ? অরবিন্দ জানতে পেরে গিয়েছিল যে আমি বিমার টাকা পেয়ে গিয়েছি। ও আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। আমি ওকে টাকা দিয়েছিলাম, কিন্তু ও 50% চাইছিল। তাই আমি ওকেও। তুই ওকেও মেরে ফেললি? হ্যাঁ, মেরে ফেললাম ওকেও। সেদিনও পুকুর পাড়ে কেউ ছিল না। এই 4টে কেসেই আলাদা আলাদা লোকের আলাদা আলাদা ভূমিকা ছিল। সবার আলাদা আলাদা চার্জশিট ফাইল করো। স্যার। ইন্স্যুরেন্স কোম্পানিকেও ইনফর্ম করো। আর এই কপিলের স্ত্রী পূজা, একে একটু ডিপলি জেরা করো। রাইট স্যার। এই কেসটাতে অনেকে না না করলেও ইনভলভড আছে, ব্ল্যাকমেল করছিল। আর এই ফ্যামিলির মাথা নারায়ণ জয়সওয়াল, সন্ন্যাসী নারায়ণ জয়সওয়াল, একটু খোঁজ করো। আবার এমন নয় তো অনেক কিছু জানার পরে উনি চুপ করে বসেছিলেন আর মৌনব্রত নিয়েছিলেন? স্যার, উনি তো নিজের জগতে থাকেন। কিন্তু যদি অপরাধের সমস্ত ঘটনা জানার পরে উনি চুপচাপ বসে থাকেন, তাহলে উনিও কিন্তু এই অপরাধের সমানভাবে অপরাধী। আমাদের পরিবারের সবাই এরকম ভয়ঙ্কর খেলা খেলছিল যাতে সবার জীবন শেষ হয়ে গেল। তুমি কি এটা জানতে? না পুষ্পা, আমি নিজেও জানতাম না যে ওরা এরকম গভীর মায়াজালে ফেঁসে যাচ্ছে। একটা কথা বলবো, এই ব্যাপারটা আসলে ওরা নিজেরাও জানতো না যে ওরা কি করছে আর এসব করার ফলই বা কি হতে পারে। একদমই জানতো না। কারোর প্রাণ নিয়ে নেওয়া কোনো মতেই কিন্তু খেলা হতে পারে না। আর অপরাধ করার পর এই আশায় বসে থাকা যে কখনো ধরা পড়ব না, এটা খেলা নয়, মূর্খামি। আইন ও পুলিশ একাধবার ভুলও করতে পারে, কিন্তু এর থেকে কোনো অপরাধী অপরাধের থেকে পালিয়ে বাঁচতে পারে না। মানুষের দ্বারা বানানো আইন, মনুষ্যত্ব আর প্রকৃতির নিয়মেই বাধা থাকে। সব কর্মেরই একটা নির্ধারিত ফল হয়, আর সব অপরাধের একটাই ফল, সেটা হলো শাস্তি। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.